ধর্মগ্রন্থের রেফারেন্স তুলে বলেন যে আমাদের ধর্মগ্রন্থে পশু বলির কথা রয়েছে, তারপর মোষ বলি, ছাগল টাগল এসব বলি দেওয়ার কথা রয়েছে। তার মানে এগুলো কোনো অন্যায় নয়, এগুলো বৈধ কাজ। প্রথম কথা হচ্ছে ধর্মগ্রন্থ আছে বলেই সেটা ঠিক এমন কোনো বিষয় নেই। ধর্মগ্রন্থ একটা মানুষও লিখতে পারে, একটা লালসাগ্রস্ত একটা মানুষ। আর অ্যাকচুয়ালি লালসাগ্রস্ত মানুষেরই লেখা, তার কারণ ভগবান কখনো তার সৃষ্ট প্রাণীকে বলি দিয়ে খুশি হন না, কখনো না। এবার যদি আপনি বলেন যে হ্যাঁ, তাহলে বাঘ হরিণের মাংস খাচ্ছে, এই নিয়মটা কে সৃষ্টি করেছে? দেখুন, নিয়ম তো অনেক কিছুই আছে, সেগুলো সমস্ত কিছুই ঠিক নয়। যেন প্রকৃতির নিয়মে আপনার নখ, আপনার চুল অনেক বেড়ে যাওয়ার কথা, কিন্তু সেগুলো তো আপনি কাটেন, সেগুলো কাটা উচিত। তো নিয়ম প্রকৃতিতে অনেক কিছুই আপনি দেখছেন যে হ্যাঁ, বাঘ হরিণকে মেরে খাচ্ছে। এবার আপনি যদি বলেন যে না, এতে বাঘের কোনো অন্যায় হচ্ছে না, তাহলে এমন একটা সিচুয়েশন ভাবুন যেখানে শুধু দুটো প্রজাতি আছে, বাঘ আর মানুষ। এবার সেই মানুষ প্রজাতির মধ্যে আপনি একজন মানুষ, এবার একটা বাঘ, ক্ষুধার্ত বাঘ আপনাকে খেতে আসছে, তাহলে আপনি কি বলবেন যে বাঘ ভাই আয়, আমাকে খা, কারণ না হলে তুই বাঁচবি না? এটা তো বলবেন কি? আপনি বলবেন না নিশ্চয়। তার মানে যদি আপনি এটা বলেন যে বাঘের বাঁচার অধিকার আছে, তার আগে আপনাকে এটা স্বীকার করতে হবে বাঘের থেকেও বেশি বাঁচার অধিকার রয়েছে হরিণটা। কারণ হরিণ অন্তত বাঁচার জন্য কোনো প্রাণীকে মারছে না। তো এটা গেল একটা ধর্মগ্রন্থের বিষয়, যে ধর্মগ্রন্থের লেখা থাকলেই বা প্রকৃতিতে যেটাকে নিয়ম হিসেবে আমরা দেখছি সেটাকে সমর্থন করা যাবে না। অনেকে বলে প্রকৃতিতে এরকমই, বাঘ হরিণকে খাচ্ছে, এভাবেই তো বেঁচে আছে। কিন্তু প্রকৃতিতে যেটা হয় সেটা ঠিক হয় না। তো এগুলোর এগেনস্টে আমাদের দাঁড়াতে হবে। এবার প্রকৃতিতে তো বন্যা, ঝড় জল হয়, তাহলে আমরা কি করব? তাদের বিরুদ্ধে কি রেজিস্ট্যান্স নেব না? বন্যা হচ্ছে বলে আমরা কি সেই বন্যাতে ভেসে যাব, নাকি নদীতে বাদ দেবো? বাদ দিই নদীতে। তো প্রকৃতির নিয়ম যেটা আছে সেটাকে তুমি সমর্থন করবে এরকম কোনো ব্যাপার নেই। তো তুমি যদি দেখো যে হ্যাঁ, বাঘ হরিণকে খাচ্ছে, তো তুমি যদি ভাবো যে হ্যাঁ, এটাই তো প্রকৃতির নিয়ম, তাহলে আমিও ছাগল খাবো। তো এটা ঠিক নয়, কারণ প্রকৃতিতে এমন অনেক নিয়ম রয়েছে যেগুলোকে আমাদের চেঞ্জ করা উচিত। যেমন বন্যা আসলে আমাকে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে তাকে বাদ দিতে হয়। তো আর ধর্মগ্রন্থের কথা তো বললামই, যে ঈশ্বর কখনো চান না তার সৃষ্ট প্রাণী তার বেদিতে বলি যাক। তো এটা হচ্ছে তারা লিখেছিল যারা অত্যন্ত লালসাগ্রস্ত। এই ধর্মগ্রন্থের রূপকাররা ছিল অত্যন্ত লালসাগ্রস্ত, তারা মাংস খাওয়ার জন্য এইরকম একটা নিদানকে ধর্মের সাথে জুড়ে দিয়েছিল এবং একটা সম্প্রদায়কে চিরায়তভাবে ভুল দিকে পরিদর্শিত করেছিল। আর অনেকে ভাবেন যে তো প্রাণী হত্যা, যেটা খুব কমন একটা কোশ্চেন থাকে মানুষের মধ্যে, যে প্রাণী হত্যা যদি অন্যায় হয় তাহলে উদ্ভিদকে কেটে খাওয়াও তো অন্যায়, উদ্ভিদের তো প্রাণ আছে। বিষয়টা হচ্ছে, তখন প্রশ্ন আসবে প্রাণ বলতে আপনি কী বোঝেন? কারণ যাদের ব্রেন বা নার্ভাস সিস্টেম নেই তারা ব্যথার অনুভব করতে পারে না, বা তাদের বেঁচে থাকার অনুভূতিও নেই। এবার অনেকে বলবে না, গাছ তো অনেক, গাছকে কাটলে গাছের থেকে আঠা বেরোয়, গাছের গোড়া কেটে দিলে গাছ মারা যায়। তো এটা বোঝার জন্য একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে রোবটের চার্জ শেষ হয়ে গেলে কিন্তু রোবট মারা যায়। যদি বলেন আপনি যে রোবটের চার্জ শেষ হয়ে গেলে তো রোবট মারা যাচ্ছে,
তাহলে কি রোবটের জীবন শেষ হয়ে যাচ্ছে? আমি যদি রোবটকে চার্জ না দিই তাহলে কি রোবটের জীবনহানি করলাম? বিষয়টা তো তা নয়। এখন উদ্ভিদ অনেক স্মার্ট ওয়ার্ক করে, সালোক সংশ্লেষ করে, তাকে তার গাছ কেটে ফেললে সে রিয়াকশান দেয়। তো রোবটের মধ্যে এমন ফাংশন সেট করা সম্ভব যে তাকে আঘাত করতে গেলে সে রিয়াক্ট করবে। তারপর গোলও রোবট সেভ করতে পারে। তো উদ্ভিদের ক্ষেত্রে যে এই রিয়াকশানগুলি, এইগুলো অত্যন্ত স্মার্ট রিয়াকশান, কিন্তু উদ্ভিদের শরীরে মানে মজার বিষয়টা হচ্ছে উদ্ভিদের শরীরে এমন কোনো পার্ট নেই যার মাধ্যমে উদ্ভিদ এটা ফিল করতে পারে যে সে বেঁচে আছে এবং তাকে কেটে ফেললে সে মারা যাবে। এটা ফিল করতে উদ্ভিদ পারে। এটা বিশাল মজার একটা বিষয়। আর এই মজার বিষয় এই কারণেই বলছি যে আমরা তো উদ্ভিদকে কেটে খাই, তো উদ্ভিদ খেলে আমার সেই মানে প্রকৃত অর্থেই কোনো অন্যায় হয় না, উদ্ভিদের প্রতি অন্যায় হয় না। এবার গাছ কমে গেলে সে মানুষের ক্ষতি হবে, সেটা আলাদা বিষয়। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা মানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্ল্যান্ট বেসড খাবারে মানুষের যথেষ্ট পরিমাণ পুষ্টি সম্ভব। মানে মানুষের জন্য যে পরিমাণ পুষ্টি প্রয়োজন তার সবটাই প্ল্যান্ট বেসড খাবার থেকে পাওয়া সম্ভব। আগে ধারণা ছিল যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড উদ্ভিদের থেকে আমরা পাবো না, উদ্ভিদজাত খাবার থেকে এটা পাওয়া সম্ভব নয়। কিন্তু রিসেন্ট রিসার্চ এটা দেখেছে, প্রমাণ করেছে যে এসেনশিয়াল 9টি অ্যামাইনো অ্যাসিডের সমস্ত কটি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হয়তো 5টা বা 9টা থাকে, যাই হোক সমস্ত কটি উদ্ভিদ থেকে পাওয়া সম্ভব। এবার প্ল্যান্ট বেসড খাবার, এই খাবারের যোগান পর্যাপ্ত পরিমাণে নেই বলে আমাদের সমস্যাটা বেশি গুরুতর মনে হচ্ছে। এবার যদি প্ল্যান্ট বেসড খাবারের যোগান সুনিশ্চিত করা সম্ভব হয়, তখন আমরা প্রাণীজ খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকতেই পারব, কোনো অসুবিধা হবে। তো এটা খুব আশার বিষয়। এবার সরকার যদি এই নিয়ম করে যে প্ল্যান্ট বেসড খাবারই খেতে হবে, প্রাণী হত্যা করা যাবে না, তাহলে দেখুন আমাদের লোভ হয়তো চরিতার্থ হবে না, কিন্তু মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং পৃথিবীতে হিংসার বদলে শান্তি প্রতিষ্ঠিত হবে। পৃথিবী জুড়ে যদি প্রাণী হত্যা বন্ধ হয়, তাহলে সত্যিই হিংসার বদলে শান্তি প্রতিষ্ঠিত হবে। তা না হলে আমরা সারা বছর ধরে শান্তির জন্য লড়াই করব, শান্তি পাওয়ার জন্য, শান্তি অর্জনের জন্য, কিন্তু দিনের শুরুটা করব একটা নিরীহ দুর্বল প্রাণীকে হত্যা করে। তো এটা অত্যন্ত বড় একটা হিপোক্রেসি হয়ে আস। এই প্রাণী হত্যা হচ্ছে ঐতিহ্যগত ত্রুটি।